নমস্কার, ঋতব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, শীতকালে আমাদের রাজ্যে যাত্রাপালা হয়। দেখবেন গ্রামে গঞ্জে মফস্বলে যাত্রাপালা হয় এবং সেই যাত্রাগুলো দেখতে দারুণ লাগে। শীতের মধ্যে শীতের রাতে রসিয়ে রসিয়ে যাত্রাগুলো দেখতে দারুণ লাগে। তো সেই যাত্রাপালাগুলো উপভোগ করবার জন্য আমাদের এখনও মাস ছয়েক ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আমরা চাইলে এই ভরা বর্ষাতেও যাত্রা দেখতে পারি। তৃণমূল কংগ্রেসে এখন যা চলছে সেটা যাত্রার থেকে কিছু কম নয়, বরং একটু বেশিই হবে। আমরা জানি 4 মের পর থেকেই তৃণমূল কংগ্রেসে বৈচিত্র্যময় বিভিন্ন ঘটনা ঘটছে। ঋতব্রত তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল বলে দুটো তৃণমূলের সৃষ্টি হয়েছে। ঋতব্রত তৃণমূল দাবি করছে তারা আসল তৃণমূল, মমতাপন্থী তৃণমূল দাবি করছে তারা আসল তৃণমূল। বিধানসভায় লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভেতর তো ভাগটা হয়েই গেছিল, ধীরে ধীরে সেই ফাটলটা আরও বাড়ছে। এখন দুজনেই বলছে, দুটো গোষ্ঠী বলছে জোড়া ফুল প্রতীক আমার চাই। এখন দুজনে চাই চাই বললে নির্বাচন কমিশন কি বলবে? নির্বাচন কমিশন বলেছে 6 জুলাইয়ের মধ্যে দুটো গোষ্ঠীকে সব নথি হলফনামা ইত্যাদি যা প্রামাণ্য আছে সব জমা দিতে। এখন দেখা যাক সেটার পরিণতি কি হয়, সেটা পরে দেখা যাবে। এখন ঋতব্রত তৃণমূল মমতা ব্যানার্জিকে অলমোস্ট অপ্রাসঙ্গিক করে ফেলেছে। দেখবেন যখন কাউকে অপ্রাসঙ্গিক করতে ইচ্ছে হয় অথচ তাকে সরাসরি অপ্রাসঙ্গিক করা যাবে না, তখন দেখবেন তাকে মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেন। মমতা ব্যানার্জিকে ঋতব্রত তৃণমূল চিফ অ্যাডভাইজার অর্থাৎ মুখ্য উপদেষ্টার পদ অলঙ্কৃত করবার জন্য আহ্বান জানিয়েছেন, অর্থাৎ মমতা ব্যানার্জিকে তারা অলমোস্ট ছেটেই দিয়েছে। তো এহেন ঋতব্রত তৃণমূল গত দুদিন আগে দিল্লি গিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে একটা মিটিং করতে। এখন তারা বিজেপির একটু বেশি কাছাকাছি রয়েছেন, মমতাপন্থী তৃণমূল বিজেপি থেকে অনেকটাই দূরে রয়েছেন, সেই জন্য কিছু আনুকূল্য তারা পাচ্ছেন। তো সেখানে একটা যাত্রাপালা করে এসেছে তারা, আবার ফিরে এসে একটা নতুন ধরনের যাত্রা আজকে তারা অনুষ্ঠিত করেছেন। রাজনীতির রঙ্গমঞ্চে, বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে আজকে একটা নতুন যাত্রাপালা অনুষ্ঠিত হলো। দেখুন, গ্রামাঞ্চলে বা মফস্বলে, ইভেন শহরেও, খাস কলকাতার বুকেও ঘটেছে। যখন যে পার্টি শক্তিশালী থাকে তখন সে দুর্বলতর পার্টি অফিস দখল করে। এটা বঙ্গ রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়, এটা আগেও ঘটছে, পরেও ঘটবে হয়তো। কিন্তু মানে একটা পার্টির সদর পার্টি অফিস ওই পার্টিরই অন্য একটা গোষ্ঠী দখল করে নেয় রাতারাতি, সেই অদ্ভুত ঘটনার সাক্ষী বঙ্গ রাজনীতি এর আগে হয়নি, কিন্তু আজকে হলো। আজকে ঠিক সূর্য ডোবার পর, সন্ধে নামার পরে ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বে এবং ফিরহাদ হাকিম, জাভেদ খান এদের উপস্থিতিতে বাইপাসে তৃণমূলের যে সদর পার্টি অফিস ছিল, তৃণমূলের মেট্রোপলিটন কার্যালয়, সেটা রীতিমতো দখল করলো ঋতব্রত তৃণমূল গোষ্ঠী। রীতিমতো দখল করলো। হঠাৎ সন্ধেবেলায় সবাই গিয়ে হাজির। সেখানে তাদের যে নতুন পোস্টার, যেখানে মমতা ব্যানার্জির কোনো ছবি নেই, অভিষেক ব্যানার্জি তো ছেড়েই দিল, অভিষেক ব্যানার্জির কথাও এখন ওই তৃণমূলে কেউ বলে বলে মনে হয় না। যাই হোক, তো তারা একটা ফ্লেক্স টানিয়ে দিল, সেখানে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়, যেটা তারা ওয়ার্কিং কমিটি গঠন করেছিল বেশ কিছুদিন আগে, অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি, যার চেয়ারম্যান ছিলেন অরূপ রায়। মমতা ব্যানার্জি আর কিন্তু তাদের সংজ্ঞা অনুযায়ী যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, অর্থাৎ তারা যে আসল তৃণমূল কংগ্রেস দাবি করছে সেটা যদি মান্যতা পায়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নয়, সুপ্রিমো নয়, এখন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়। তো যাই হোক, সেরকম একটা ফ্লেক্স টানিয়ে দিল এবং তারা তালাবন্ধ করে চলে এলো। অর্থাৎ আপাতত ওই পার্টি অফিস ঋতব্রত তৃণমূল এদেরই দখলে। অদ্ভুত ব্যাপার, সেখানে যাদের উপস্থিত হতে দেখলাম, এই 3 মাস আগেও যদি কেউ বলতো যে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেছে, কেউ বিশ্বাস করতো না। তারা মমতা ব্যানার্জির এতটাই কাছের লোক। ফিরহাদ হাকিমকে দেখে দেখে জানেন আমার খুব মানে একটা ভিড়মি খাওয়ার উপক্রম হয়। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে উত্থান, এর ফলে অনেকের গাত্রদাহ হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। অভিষেক ব্যানার্জি সুযোগ পেয়েও সুযোগের যে এমন কুব্যবহার বা অপপ্রয়োগ করা যায় সেটা তিনি দেখিয়েছেন, সেটা রাজনীতিতে শিক্ষা হয়ে থাকবে। তিনি যে পরিমাণ সুযোগ পেয়েছিলেন তার
কাছে অনেক রাস্তা ছিল মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষের ভরসা জিতে নেওয়ার, কিন্তু তিনি যেটা করলেন সেটা রাজার মতো আচরণ করা শুরু করলেন। সাধারণ মানুষের সাথেও রাজার মতো আচরণ করা শুরু করলেন, আর নিজের পার্টি ওয়ার্কারদের সাথেও রাজার মতো আচরণ করা শুরু করলেন। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়। এটাই বলে ইম্যাচিওর ব্রেন। যদি ম্যাচুরিটি থাকতো সেই কাজটা করতো না। তো সুযোগ পেয়েও সুযোগটাকে শুধু সে খুন করলো না, তার রাজনৈতিক কেরিয়ারও মোটামুটি শেষ এই দিকেই তিনি এগিয়ে যাচ্ছেন আর কি। কারণ যে পরিমাণ দুর্নীতিতে তিনি অভিযুক্ত হয়ে রয়েছেন, সেই দুর্নীতি নাগপাশ থেকে তিনি আদৌ বেরোতে পারবেন কিনা জানি না। তাকে এখনও দুর্নীতিগ্রস্ত টেকনিক্যালি বলা যায় না, কারণ অভিযোগগুলো তো প্রমাণিত হয়নি। কিন্তু আমরা যা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাচ্ছি বিভিন্ন তদন্তকারী সংস্থা, বা যদি নর্মাল যুক্তিবিন্যাস সাজাই, তবেই বুঝতে পারছি যে তিনি দুর্নীতিতে অভিযুক্ত নাকি অভিযুক্ত না। অর্থাৎ অভিষেক ব্যানার্জি এমন একজন মানুষ যিনি পার্টিটাকেই প্রায় উঠিয়ে দিলেন। তো যাই হোক, অভিষেক ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেসের উত্থানের পেছনে অনেকের অনেক ক্ষোভ থাকতে পারে, সেটা জাস্টিফাইড। কিন্তু ফিরহাদ হাকিমের ক্ষোভ থাকার কারণ নয়। ফিরহাদ হাকিমের সাথে অভিষেক ব্যানার্জির দূরত্ব তৈরি হয়েছিল, এর আগেও নানা রকম যুক্তি পাল্টা যুক্তি, ক্রিয়া প্রতিক্রিয়া, এ ওকে বলছে ও ওকে বলছে, এটা হয়েছিল। এবং ফিরহাদ হাকিম এটাও বলেছিল যে যতদিন দিদি আছে আছি, ঠিক আছে। তো যখন অভিষেক ব্যানার্জি যুব নেতৃত্বের প্রতি বেশি আস্থা দেখানো শুরু করলো এবং বললেন যে সবারই একসময় রিটায়ার করা উচিত, তো ফিরহাদ হাকিম সেই প্রসঙ্গে অনেক কথা বলেছিলেন। তো যাই হোক, ফিরহাদ হাকিমের সাথে অভিষেক ব্যানার্জির একটা সংঘাত ছিল, যেটা খুব প্রচ্ছন্ন ছিল। যে সেই সময় তৃণমূলে যেমন করে থাকতো, তখন তো অভিষেক ব্যানার্জি সুপ্রিমে, তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তো সরাসরি কেউ কথা বলতে পারতো না, তাহলে হয়তো পার্টি থেকে তার সব কিছুই চলে যেত। কিন্তু যাই হোক, ফিরহাদ হাকিমের সেই শক্তিটা ছিল কিছুটা, কারণ মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য ছিলেন তিনি। তিনি মমতা ব্যানার্জির খুব কাছের লোক ছিলেন। সেই ফিরহাদ হাকিমকে আজকে দেখলাম হাসতে হাসতে ওই পার্টি অফিসে ঢুকছে। শুধু না, তিনি যে এই ঋতব্রত তৃণমূলের একটা বেশ হোতা টাইপের লোক, সেটাও তিনি বুঝিয়ে দিলেন আর কি, হাবে ভাবে ইত্যাদিতে। তিনি ছিলেন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি ছিলেন কলকাতার মেয়র, তাকে মমতা ব্যানার্জি দুহাত ভরে দিয়েছেন, তিনিই তো তৃণমূল ছিলেন। তো তৃণমূলের সব পাপের ভার এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঘাড়ে চাপিয়ে তিনি এখন এর সাথে হালকা করে মিশে গেছেন, যাতে করে সরকারের নেক নজরে না পড়তে হয়। কারণ যা দুর্নীতির অভিযোগ রয়েছে, নাহলে তো তিনি জেলে চলে যেতে পারেন ইত্যাদি কারণেই হয়তো এমন ব্যবহার করছেন। সে তিনি কেমন ব্যবহার করছেন সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই ফিরহাদ হাকিম এই ভোটের রেজাল্ট বেরোনোর পরও, আপনাদের মনে থাকবে মমতা ব্যানার্জির বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে। সেখানে কুণাল ঘোষ বলছিলেন যে দিদির যখন ক্ষমতা আছে দিদির সাথে থাকবো, দিদির যখন ক্ষমতা নেই দিদির সাথে থাকবো না। একটা সুন্দর উপমা দিয়ে, রূপক দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছিলেন। ফিরহাদ হাকিম জোরে জোরে মাথা নাড়তে নাড়তে কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করছিলেন, আর তার কিছুদিনের মধ্যেই পাল্টি খেয়ে মমতা ব্যানার্জির একদম বিরুদ্ধ শিবিরে গিয়ে যুক্ত হলেন। সুতরাং এদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ঠিক কী আছে সেটা নিয়ে কিন্তু একটা সত্যিই দ্বন্দ্ব রয়েছে। দেখুন, আজকে যে পার্টি অফিস বাইপাস যে পার্টি অফিসটা ওরা দখল করলো, সেটার পরবর্তীকালে আইনি কী কনসিকুয়েন্স হয় সেটা দেখা যাবে। এই বাড়িটাকে নিয়ে কিন্তু প্রবলেম আগে থেকেই ছিল। ভোটের রেজাল্ট বেরোনোর পরই বাড়ির মালিক দাবি করেন যে 2025 অবধি তৃণমূল কংগ্রেসের সাথে কন্ট্রাক্ট ছিল। তারপর তিনি বাড়িটা ছাড়বার কথা জানিয়েছিলেন খোদ সুপ্রিমোকে, মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে জুন মাসের পর, 2026-এর জুন মাসের পর আমি বাড়িটা ছেড়ে দেবো, অন্য জায়গায় পার্টি অফিস করব। তো ভদ্রলোক মেনে গিয়েছিলেন। পরবর্তী সময় ভোটের রেজাল্ট বেরোনোর পর যখন ভদ্রলোকের ভয়টায় উধাও হয়ে গেল, তখন তিনি সোচ্চারে মিডিয়াকে বললেন যে আমি তৃণমূল কংগ্রেসকে বলেছি যে এখান থেকে পার্টি অফিসটা উঠিয়ে নেওয়ার জন্য। আজকে সেখানেই ঋতব্রত ব্যানার্জিরা গিয়ে পার্টি অফিসটা দখল করলেন। এখন সেই ভদ্রলোকের কী মতামত সেটা বোঝা যাচ্ছে না। হয়তো তিনি এখন কিছু বলবেন না, কারণ ভদ্রলোক রাজনৈতিক বাস্তবতা বোঝেন। অর্থাৎ মোটামুটিভাবে ভদ্রলোক এখন ঋতব্রত তৃণমূলের সাথেই মিশে যাবেন বলে আমার মনে হয়। সুতরাং কোনো অসুবিধে নেই। তারপর কুণাল ঘোষরা আসে। এই ঘটনা ঘটার পর ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন ঝা যারা এসেছিলেন তারা চলে গেলেন তালা ফালা দিয়ে। তখন আবার কুণাল ঘোষ, মমতাপন্থী তৃণমূলের যে এখন মুখ, তিনি এলেন।
তার দলবল নিয়ে তিনি বললেন যে এটা একটা রাতের বেলা চোরের মতো আসছে কেন তারা, ইত্যাদি ইত্যাদি, এরপর আইনি প্রক্রিয়া কী আছে ইত্যাদি ইত্যাদি বললেন। তো যাই হোক, বোঝা গেল যে এখন সব জায়গাতেই এই বিভাজন, এই এ বলবে আমাকে দেখ, ও বলবে আমাকে দেখ, এই নোংরামোগুলো চলবে, এইভাবেই চলবে। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এটাই হওয়াটাই স্বাভাবিক, কারণ যেই দল কোনো আদর্শের ভিত্তিতে চলে না, যেই দল দুর্বৃত্তি যারা কারী অর্থাৎ দুর্বৃত্তকারী, এবং যেই দল অপরাধ যারা করে অপরাধী তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে এবং একদম ছায়ার মতো তাদের সাথে মিশে থাকে, সেই দল এই পরিণতি ডিজার্ভ করে। সের মধ্যে, এই উক্তির মধ্যে কোনো দ্বন্দ্ব বা দ্বৈত মনোভাব থাকতে পারে না। তৃণমূল কংগ্রেসের পাপের ভাগ তো কিছু কম নয়। আজকে পঞ্চায়েত থেকে শুরু করে একদম নবান্ন পর্যন্ত সর্বত্র তাদের দুর্নীতি ছিল, এবং সেই দুর্নীতির ফলে একটা প্রজন্ম শেষ হয়ে গেছে বাংলার। সুতরাং সেই দলের এমন পরিণতি হবে সেটাই স্বাভাবিক, কারণ এই দল কেউ আদর্শের জন্য করে না। এই দলটা যারা করেছিল তাদের 99% করেছিল ধান্দার জন্য। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, এদিকে তাদের বিরুদ্ধে প্রায় সবার বিরুদ্ধেই সবাই এমন কাজ করেছে যে যদি সরকার কঠোর হয় তাহলে তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসিকিউশন হবে এবং আলটিমেটলি তারা সবাই জেলে যাবেন, এইটাও তারা জানেন। একদিকে আদর্শ নেই, অন্যদিকে জেলে যাওয়ার ভয়। আর কি মমতা ব্যানার্জির সাথে থাকে, সব পালিয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখন নির্বাচন কমিশন হয়তো এদেরকেই তৃণমূল হিসাবে মান্যতা দেবে, মমতা ব্যানার্জিকে হয়তো অন্য একটা প্রতীক নিয়ে লড়তে হবে। সে যাই হোক, তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয়। তবে কুণাল ঘোষ একটা কথা ঠিকই বলেছেন, কারণ তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম যাই বলুন, নেতারা ভালো নেতৃত্ব দেন, এটা ঠিকই আছে, কিন্তু একটা পার্টির আত্মা কিন্তু তার কর্মীরা। বিজেপির কর্মীদের যেমন তারা বলেন কার্যকর্তারা। মোদি, অমিত শাহ বারবার করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেন যে বিজেপির সবথেকে বড় শক্তি হচ্ছে কার্যকর্তারা। সিপিএমের এখন তারা বলে না, সোশ্যাল মিডিয়ার কিছু নেতা সিপিএমটা চালাচ্ছে, কিন্তু সিপিএমেরও চালিকা শক্তি কিন্তু তার কর্মীরা। তেমন তৃণমূলেরও চালিকা শক্তি ছিল তার কর্মীরা। এখন কর্মীরা হচ্ছে দিকে দিকে মার খাচ্ছে, ঘরচারা হচ্ছে, অপদস্থ হচ্ছে, আর উপরতলার নেতারা এই খেলা খেলছে না। তো সত্যি এটা সমর্থনযোগ্য কথা, কুণাল ঘোষ যে কথাটা বলেছেন। তৃণমূল কংগ্রেসের আলটিমেটলি আমার মনে হয় বিভাজন আরও বাড়বে এবং শেষমেশ দুটো তৃণমূল তৈরি হবে। হয়তো নির্বাচন কমিশন প্রতীক ফ্রিজ করতে পারে, সিম্বল ফ্রিজ করে দুটো দলকে দুটো আলাদা আলাদা প্রতীক করে দিল, তো সেটা হতে পারে, সেটারই সম্ভাবনা সব থেকে বেশি বলে আমার মনে হচ্ছে। সে যাই হোক, যতদিন না পর্যন্ত এটা হচ্ছে, এবং এটা হয়ে যাওয়ার পরও যদি দুটো তৃণমূল ভাগ হয়ে দুটো পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে, তবেও এটা খুব ইন্টারেস্টিং হবে যে বিভিন্ন ইস্যুতে তারা একে অপরের বিরুদ্ধে আর কি নাটক মঞ্চস্থ করেন। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আর আমার বিশ্লেষণ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।